হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা প্রত্যেকটা তোমাদের জন্য রেখেছি এই ধরনের ক্লাস, যেখানে কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। টাইমার থাকবে, সেই টাইমের মধ্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমরা বুঝতে পারবে তোমাদের স্কোর কত হচ্ছে। সেই অনুযায়ী তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা গুহা এবং ইলোরা গুহা, এর মধ্যে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? দেখো টাইম আমাদের আপ, তার মধ্যে যারা উত্তর দিয়েছো তাদের জন্য ভালো। ইলোরা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদে অবস্থিত। যদিও বর্তমানে ঔরঙ্গাবাদ নেই, ছত্রপতি সম্ভাজি নগর হয়ে গেছে। এটা ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটা বিশ্বের বৃহত্তম শিলা কাটা মঠ, মানে রক কাট যে এডিক রয়েছে, সেই মন্দির গুহা একটা কমপ্লেক্স, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রকূট শাসনকালে। এটা মহারাষ্ট্রের বিখ্যাত গুহা ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাদের কাদের ঠিক হলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে যুক্ত? থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে যুক্ত কোন বিখ্যাত বিজ্ঞানী? আইনস্টাইন, নিলস বোর, হাইজেনবার্গ না মাদাম কুরি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময়ের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, টাইম আপ। অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে আইনস্টাইন। তাহলে মনে রাখবে, আমাদের যে আইনস্টাইন, যাকে মানে আধুনিক যে ফিজিক্স রয়েছে, ফিজিক্সের জনক বলা হয় তাকে, তিনি 1905 সালে তার আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেছিলেন, যেটা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল। এছাড়া নিলস বোর, তিনি 1922 সালে কোয়ান্টাম তত্ত্বের জন্য ফিজিক্সে নোবেল পুরস্কার পান। হাইজেনবার্গ, যে ওপেন হাইজেনবার্গ, তিনি 1932 সালে কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পান। তার যে অনিশ্চয়তা নীতি, হাইপোথিসিস থিওরি, তার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। আর মেরি কিউরি বা মাদাম কুরি একজন বিখ্যাত মহিলা। তিনি দুটো ভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, ফিজিক্স এবং কেমিস্ট্রি। দুটোই কিন্তু তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি যে থিওরিটা রয়েছে, এটা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো বিষয়ের মধ্যেই পড়ানো হয়ে থাকে। সেই কারণে তিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য 1903 সালে পদার্থবিজ্ঞানে, এবং রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। এই কারণে দুটো ফিল্ড, যে এই রেডিয়াম বা পোলোনিয়াম, এগুলো কিন্তু তেজস্ক্রিয় ধাতু। সেই কারণে তিনি একমাত্র এখনো পর্যন্ত ব্যক্তি যিনি কিন্তু দুটো বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু দুটো ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তার মধ্যে একটা শান্তিতে, আর একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। সেটাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের জানা থাকে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে থাকে? ক্রিসমাস যেটা 25শে ডিসেম্বর পালন করা হয়ে থাকে, ক্রিসমাস উৎসব। তাহলে গ্রীষ্মকালে 25শে ডিসেম্বর কোথায় হয়? অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা না গ্রেট ব্রিটেন? খুবই সহজ প্রশ্ন। দেখো টাইম আমাদের আপ হয়েছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। কেন? কারণ দেখো, অস্ট্রেলিয়া রয়েছে একমাত্র দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে সেই সময় গ্রীষ্ম মানে শীতকাল হয়, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। তো আমরা সবাই ক্রিসমাস উত্তর গোলার্ধে পালন করি শীতকালে, কিন্তু একমাত্র অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে হওয়ার জন্য সেই সময় তখন গ্রীষ্মকাল থাকে। তো সেই কারণে ক্রিসমাস 25শে ডিসেম্বর পালিত হয়। উত্তর গোলার্ধে শীতকাল থাকলেও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেই কারণে ওখানে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয়ে থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এটা জানতে হবে। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ। অ্যালফ্রেড নোবেল নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। এক্স রশ্মি, ডায়নামো, ডায়নামাইট না ডিজেল ইঞ্জিন? আমরা জানি অ্যালফ্রেড নোবেলের জন্মের জন্য, তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মৃত্যুর জন্য 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? খুবই সহজ প্রশ্ন। তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তিনি একজন সুইডিশ রসায়নবিদ ছিলেন। সেই জন্য তার নামে সুইডেন থেকেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে নোবেলের মধ্যে কোন বিষয়ে নোবেল সুইডেন থেকে দেওয়া হয় না? তাহলে কমেন্ট করে জানিও যে সুইডেন ছাড়া আর কোন দেশে নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং সেই একটি বিষয় যেখানে সুইডেনে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। কমেন্ট করে জানিও যে কোন বিষয়ে এবং কোন দেশে সেই নোবেল পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সেই বিষয়ে। তো অ্যালফ্রেড নোবেল 1867 সালে
ডায়নামাইট আবিষ্কার করেন, যেটা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি হয়েছে, যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের নির্মাণ কার্যে। যেমন হচ্ছে টিএনটি ব্যবহার করে, ডায়নামাইট ব্যবহার করা হয় যে পাহাড় ধ্বংস করে সেখান থেকে রাস্তা বা অন্য কিছু তৈরি করার জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ, কিংবদন্তি প্লেয়ার রজার ফেডারার। ফুটবল, ব্যাডমিন্টন, হকি না টেনিস? প্রত্যেকেই জানো রজার ফেডারারকে, হয়তো খেলার সাথে দেখেছো। রজার ফেডারারের আমি গুরুত্বপূর্ণ ফ্যান, পছন্দ করি ভীষণ রজার ফেডারারকে। তিনি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার রয়েছেন। তিনি সুইজারল্যান্ডের একজন টেনিস প্লেয়ার, যাকে টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পিট সাম্প্রাস, তারপরে রজার ফেডারার, রাফায়েল নাডাল, আর আজকের দিনে যে ডোকোভিচ, এরা সবাই কিন্তু কিংবদন্তি টেনিস প্লেয়ার। পরবর্তী প্রশ্ন কি বলেছে। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছে তার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। জুনো, ডন, গ্যালিলিও না ইউরোপা? তো জানতে হবে নাসা, আমাদের যে আমেরিকার যে স্পেস এজেন্সি, তার কোন মহাকাশযানটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? ওকে, টাইম আপ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জুনো। তো নাসার মহাকাশযান জুনো 2016 সাল থেকে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। এটা বৃহস্পতির গঠন, চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমাদেরকে প্রেরণ করছে। এটা আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। ভারতের জাতীয় পক্ষী কি? চারটে অপশন রয়েছে, কাক, ময়ূর, বক না ঈগল? আমাদের মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড, জাতীয় পক্ষী কি রয়েছে? তাহলে আমাদের সময় কিন্তু শেষ হচ্ছে, ঝটপট আমাদের উত্তর দিতে হবে। কি হবে? ওকে, ভারতের জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর। ময়ূরকে 1963 সালে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই কারণে জাতীয় পক্ষী হচ্ছে আমাদের ময়ূর। পরবর্তী প্রশ্ন, মানব দেহে কতগুলি ক্রোমোজোম রয়েছে? খুবই ভালো প্রশ্ন। 46, 48, 56 না 58? সহজ প্রশ্ন। ক্রোমোজোম যেটা জিনের মধ্যে থাকে, বংশগতি ধারক এবং বাহক জিন, তার মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে? তো প্রত্যেকে আমরা জানি, দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 46। অর্থাৎ মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মোট 46টি থাকে। এর মধ্যে 22 জোড়া হলো অটোজোম, যেটা দেহ গঠনে কাজ করে। আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে যে সে পুরুষ হবে না মহিলা হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস, ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? 12ই মে, 11ই মে, 15ই মে না 14ই মে? খুবই সহজ প্রশ্ন, মনে রাখতে হবে জাতীয় প্রযুক্তি দিবস, ন্যাশনাল টেকনোলজি ডে, এটা কবে পালন করা হয়ে থাকে। দেখো সময় আমাদের কমপ্লিট। অ্যান্সার হবে 11ই মে। প্রতি বছর 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়, কারণ 1998 সালে এই 11 মে তারিখে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল, যেটা অপারেশন শক্তি নামে পরিচিত। অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় এটা হয়েছিল। সেই কারণে এই দিকটিকে প্রযুক্তিগত অগ্রগতি এবং বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে কবে পালন করা হয়? 1 মে, 5 মে, 10 মে না 15ই জুন? প্রত্যেকেই জানি লেবার ডে বা শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি? খুবই সহজ প্রশ্ন, ঝটপট উত্তর দাও, সময় আমাদের শেষ। মে দিবস বলা হয়ে থাকে, প্রত্যেকেই জানি। এই কারণে 1 মে মে দিবস পালন করা হয়, কারণ এই দিন শ্রমিকদের অধিকার এবং আন্দোলনের প্রতি সম্মান জানাতে এটা হয়েছিল। এর ঐতিহাসিক ঘটনা তোমরা হয়তো জানো, যদি না জানো তাহলে ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নেবে, তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সবচেয়ে শেষে কোন রাজ্যটা গঠিত হয়েছিল? ছত্তিশগড়, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড না ঝাড়খণ্ড? সবচেয়ে শেষ, যেটা আমাদের ভারতের 29তম রাজ্য, যদিও বর্তমানে 28টি রাজ্য রয়েছে, কারণ জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য একটা কমে গেছে। তো সর্বশেষ গঠিত ভারতের রাজ্য কোনটা? সময় শেষ। অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে ভারতের 29তম রাজ্য হয়েছে। এর আগে বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড হয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে ভেঙে উত্তরাখণ্ড হয়, এবং মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় হয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে আমাদের তেলেঙ্গানা। অ্যান্সারটা মার্কিং ভুল রয়েছে, তেলেঙ্গানা হবে, উত্তরটা এখানে ছত্তিশগড় রয়েছে, কিন্তু অ্যান্সার তোমরা অবশ্যই তেলেঙ্গানা করবে। ওকে, নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? খুবই সহজ প্রশ্ন। মহেঞ্জোদারো মাউন্ট অফ ডেড, যেটা আবিষ্কার কে করেছিলেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় না বিপিন ঘোষ? খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকেই আমরা জানি যে মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ সেটা আবিষ্কার করেছিলেন কে?
বিখ্যাত বাঙালি প্রত্নতত্ত্ববিদ, তার নাম হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তিনি 1922 সালে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তিনি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। জন মার্শাল ছিলেন সেই সময়ের একজন পণ্ডিত, যিনি সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এএসআই বলে থাকি, তার তিনি হেড ছিলেন। তো দয়ারাম সাহানি, যিনি কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন, মানে হরপ্পা সভ্যতার যে প্রথম সাইট, সেটা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু মহেঞ্জোদারোর যে আবিষ্কারক, সেটা কিন্তু অবশ্যই আমাদের হবে রাখাল দাস ব্যানার্জি, বাঙালি একজন প্রত্নতত্ত্ববিদ। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? ভীষণ ভালো প্রশ্ন, যে হিমোগ্লোবিন কি কাজ আমাদের করে থাকে। দেখো, চারটে অপশন রয়েছে: ব্যাকটেরিয়া ধ্বংস করা, অক্সিজেন পরিবহন করা, রক্তের আমাদের শক্তির ব্যবহার করা এবং রক্তাল্পতা রোধ করা। খুবই সহজ প্রশ্ন, কি হবে? ঝটপট আমাদের উত্তর দিতে হবে। দেখো, সময় আমাদের শেষ। কি হবে অ্যান্সার? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা আমাদের লোহিত রক্তকণিকায় পাওয়া যায়। সেই লোহিত রক্তকণিকায় সে কি করে? আমাদের ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 16তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় পড়ে থাকে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কিন্তু জানতে হবে যে 16তম প্যারালাল দিবস কোন দুটি দেশ? নামিবিয়া, অ্যাঙ্গোলা, এশিয়া, আফ্রিকা, ইংল্যান্ড, ফ্রান্স, না মালয়েশিয়া, সুমাত্রা? তো মনে রাখবে, 16তম প্যারালাল দিবস, যেটা 16তম উত্তর অক্ষাংশ বলা হয়, যেটা নামিবিয়া এবং অ্যাঙ্গোলা দেশের সীমারেখা হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? পদ্ম, জবা, শিউলি, না কৃষ্ণচূড়া? তাহলে কি হবে? ঝটপট আমাদের অ্যান্সার করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? দেখো, প্রত্যেকেই জানি, দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল। সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি ফুল, যেটা হাসনোয়ানা হাসসিঙ্গার নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, অরণ্যের দিবারাত্রি উপন্যাসটির রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? প্রত্যেকেই জানো যে অরণ্যের দিবারাত্রি এই বইটির, এই উপন্যাসটির রচয়িতাকে? দেখো, সময় আমাদের শেষ হতে যায়। কি হবে অ্যান্সার? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে, এর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছেন এর লেখক। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। এই ধরনের কোশ্চেন আমাদের কিন্তু ক্র্যাক করতে হবে। চলো, নেক্সট প্রশ্ন কি বলেছে? চীনের প্রাচীর কাকে বলা হয়ে থাকে? বিখ্যাত ব্যক্তি, চীনের প্রাচীর কাকে বলা হয়ে থাকে? গোষ্ঠপাল, বালগঙ্গাধর তিলক, কপিল দেব, না লালা লাজপত রায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের প্রাচীর, যে চীনের প্রাচীর কাকে বলা হয়ে থাকে? তাহলে ঝটপট উত্তর দিতে হবে, সময় কিন্তু শেষের দিকে। কি হবে অ্যান্সার? দেখো, অ্যান্সার হবে গোষ্ঠপাল। গোষ্ঠপাল একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় ছিলেন, যিনি তার রক্ষণভাগের জন্য চীনের প্রাচীর নামে পরিচিত ছিলেন। চলো, নেক্সট প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সময় কিন্তু সানাই, বাঁশি, তবলা, না সরোদ? ঝটপট আমাদের উত্তর দিতে হবে। বিখ্যাত হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তাহলে ঝটপট আমাদের অ্যান্সার করতে হবে, তিনি কে ছিলেন? তিনি একজন বিখ্যাত বাঁশি বাদক ছিলেন, শাস্ত্রীয় নৃত্য শিল্পী, বাঁশি বাদক ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। আজকের লাস্ট প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোন মাসে হয়েছিল? অক্টোবর, সেপ্টেম্বর, জানুয়ারি, না মার্চ? ঝটপট আমাদের উত্তর দিতে হবে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, যেখানে একমাত্র কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী জয়েন করেছিলেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এটা হয়েছিল কোন মাসে? 1931 সালে সেপ্টেম্বরে এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি তোমরা রেগুলার বেসিসে করতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।